নমস্কার। আজকে আমার অতিথি ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা এবং একজন তাত্ত্বিক নেতা ভারতীয় জনতা পার্টির। অনির্বাণ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে। প্রথম কথা, যে ঘটনাটা দিয়ে আমি শুরু করতে চাই, একটা সেটব্যাক হলো ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ির উপনির্বাচনের পরাজয়। এটা কি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা ঘোষণার অভিঘাত, নাকি সেভাবে গুছিয়ে তোলা যায়নি সংগঠন, রাজবংশী সমাজে সঠিক বার্তা দেওয়া হয়নি, অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোটাও ফিউটাইল এক্সারসাইজ হয়ে গেল? কিভাবে ব্যাখ্যা করেন? না, আমার মনে হয় যে এই সব অ্যাসেসমেন্টগুলো খানিকটা হয়তো প্রিম্যাচিওর বলা যেতে পারে। এমনিতে যদি হিস্টোরিক্যালি বা ঐতিহাসিকভাবে যদি দেখা যায় ইতিহাসের প্রেক্ষাপটে, বাই ইলেকশন বাই অ্যান্ড লার্জ কোনো সময় কিন্তু যে সিটটাকে ধরে রেখেছে বাই অ্যান্ড লার্জ সবসময় সে কিন্তু ধরে রাখতে পারেনি। এটা একটা হিস্টোরিক্যালি ইট ইজ আ ফ্যাক্টর। এবং আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন গোরখপুরের সিট যোগী আদিত্যনাথের গোরখপুরের লোকসভায় বাই ইলেকশনে হেরে গেছে। কেশবপ্রসাদ মৌর্য সিটটাও, কেশবপ্রসাদ মৌর্যার সিটটাও হেরেছিল। সেই জন্য আমার মনে হয় যে এই সব ফ্যাক্টরস থাকে, এবং একটা সিট জেতার জন্যে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং তার সম্পূর্ণ তন্ত্র, তার পার্টি স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ঝাঁপিয়ে পড়েছিল, এটাতেই বোঝা যায়। এবং সাইডলাইন থেকে বামফ্রন্ট সেই সমর্থনও করেছিল তাদেরকে। এটাতেই বোঝা যায় যে সবসময় একটা নার্ভাসনেসের ফ্যাক্টর থাকে, এবং ব্যবধানটা খুব একটা বেশি না যে ভোটে হেরেছে, এবং পার্সেন্টেজটাও খুব একটা বেশি তার ব্যবধান না। উপনির্বাচনে শাসক দলই সাধারণত জেতে, খুব একটা ব্যতিক্রম হয় না। কিন্তু সাগরদিঘিতে 50,000 সিট ভোটে জেতা সিট তৃণমূল লুজ করেছিল 23,000 ভোটে। এখানে আপনারা 4,500 ভোটে জেতা সিট সমপরিমাণ ভোটে লুজ করলেন। তাহলে শাসক দল চ্যালেঞ্জড হয় না বা ইলেকশনে, এই তত্ত্ব কিন্তু ঠিক নয়। এবং তৃণমূলের সবাই যেভাবে প্রচার করেছে এটাও ঠিক, আপনাদের দলের সবাইও সেখানে প্রচার করেছে, এবং নির্বাচনকে ঘিরে কোনো রকম অশান্তির অভিযোগ ওঠেনি। তাহলে এই পরাজয় কেন? এই পরাজয় কেন, এর তো বিশ্লেষণ হবে, এ তো সবে হয়েছে, এবং এর নানান ফ্যাক্টর ফ্যাক্টর আছে। কিন্তু এটা এইভাবেও দেখা উচিত যে আমরা আমাদের গ্রাউন্ড ধরে রাখতে পেরেছি পরাজয় সত্ত্বেও, এবং বিজেপির ভোট ইনট্যাক্ট থেকেছে, 2% কমেছে। এবং আমি শুনলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বলেছেন যে ধূপগুড়ির, আমার মনে হয় হাসপাতাল, সেখানে যে সেই স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব তিনি নিলেন। খুব ভালো কথা। 11 বছর পর তাদের মনে হলো যে মহকুমা ঘোষণা করা উচিত। 11 বছর পর তাদের মনে হলো যে ধূপগুড়ির স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব তাদের নেওয়া উচিত। তো ভালো, তো আমরা তো এটাই চাই। আমরা যে স্ট্যান্ডার্ড সেট করছি, আমরা যে লেভেল গভর্নেন্স এবং পারফরমেন্সের লেভেল আমরা যেখানে রাখছি, তারা সেই লেভেল পৌঁছানোর চেষ্টা করছে। ভালো কথা। এবং তারা যা প্রতিশ্রুতি দিয়েছে এবার তারা সেটাকে ডেলিভার করুক। এবং এখানে আমি আরেকটাও কথা বলতে চাইছি যে এটা শুধু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এর ভাষা, তার লেক্সিকন, তার অ্যাপ্রোচ, তার ক্যাম্পেনিংয়েই দেখা যায়, এবং কেউ ব্যতিক্রম না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের অন্যান্য নেতা নেত্রীরা, তারা মানুষকে এই কথা এই ইলেকশনে না, আগে পঞ্চায়েতের সময় শোনা গেছে বলতে, বিভিন্ন সময় তাদের বলতে শোনা গেছে যে এই প্রকল্পটা আমরা দিচ্ছি, আমরা যদি না জিতি তাহলে বন্ধ হয়ে যাবে, তাহলে কে দেবে? অর্থাৎ এই ফিয়ার ফ্যাক্টর ঢুকিয়ে দেওয়া, যেখানে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, তাদের সব ইলেকশনটা ইজ অন পারফরমেন্স, ইজ অন ডেলিভারি, ইজ অন অ্যাকাউন্টেবিলিটি। এদের হচ্ছে একটা নেগেটিভ প্রচার। আমরা না থাকলে ওরা এলে ওরা বন্ধ করে দেবে। এবং এখানে আমি একটা বিষয় বলতে চাই,
এটাকে তুমি ডোল পলিটিক্স বল। প্রধানমন্ত্রী সতর্ক করেছিলেন যে ভোট জেতার নাম করে যা ইচ্ছা তাই প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, কিন্তু শিবরাজ সিং চৌহান ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন লাডলি বেহেনা, 1,500 টাকা করে দেয়া হবে, পরবর্তীকালে বাড়তে পারে। এবং আগে তিনি লাডলি লক্ষ্মী যোজনা চালু করেছিলেন, এক কন্যা সন্তান জন্ম হলে সে যখন 18 পৌঁছবে 1 লক্ষ টাকা তাকে দেওয়া হবে, একটা ফিক্সড ডিপোজিট ইনিশিয়ালি করে। তা এই ধারণা থেকে কেউ বেরোচ্ছে না, এবং কল্যাণব্রতী রাষ্ট্র ধারণায় সরকার গরিব মানুষের পাশে থাকবেই, এটা থাকাটা উচিত। শুভেন্দুবাবু বলেছেন আমরা 2,000 টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। মায়েরা বোনেরা যদি 500 বা 1,000 টাকা করে পান, হ্যাঁ, তা তো লক্ষ্মীর ভাণ্ডার থেকে জমাতে পারে, মোবাইল রিচার্জ করতে পারে। তা আপনাদেরও মায়েদের ভোটটা, বোনেদের ভোটটা সুনিশ্চিত করার জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প শুরু করতে হবে, নান্য পন্থা, এছাড়া কোনো পথ নেই। এখানে অর্কদা, এখানে দুটো ডাইমেনশন রয়েছে। আমি যদি এইভাবে জিনিসটা দেখি, এক হলো যে ডোল পলিটিক্সের ওপর দের হ্যাজ টু বি আ লার্জার ডিবেট, যেটা বারবার প্রধানমন্ত্রী বলছেন, এক। দ্বিতীয় হলো যে আপনি শিবরাজ সিং চৌহানের উদাহরণ দিলেন। গত 20 বছর ধরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে মধ্যপ্রদেশে। 20 বছর যখন তৃণমূল কংগ্রেসের কোনো রকম চিহ্ন পদচিহ্ন পশ্চিমবঙ্গে ছিল না, তার আগে থেকে শিবরাজ সিং চৌহান, তার সেখানে সরকার ভারতীয় জনতা পার্টি চলছে। উমা ভারতীর ছিল, তারপর শিবরাজ সিংয়ের। আপনি যদি দেখেন মধ্যপ্রদেশের আর্থিক স্বাস্থ্য, ইকোনমিক হেলথ, ফাইন্যান্সিয়াল হেলথ কি, এবং মধ্যপ্রদেশ আজকে নয়, গত কয়েক দশক ধরে, প্রায় 2 দশক ধরে, গত 15 বছর ধরে বিভিন্ন প্রকল্প, জনমুখী প্রকল্প তারা শুরু করে সাকসেসফুলি সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, এবং সেটা কিন্তু এফেক্টেড হয়নি তার ওভারঅল স্টেটের ফাইন্যান্সিয়াল হেলথকে। পশ্চিমবাংলায় ঠিক তার বিপরীত। যাই বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন টাকা নেই। 7টা উড়ালপুল বানাতে হবে, রাজ্য সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকেও পর্যন্ত হাত তুলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রক বলেছে আমরা বানিয়ে দেবো, আমরা তৈরি করে দেব। একটি মাত্র রাজ্য, যে রাজ্য তার নিজের কমিটমেন্ট টুয়ার্ডস এই যে ফেডারেল কথা বলেন, ফেডারেল পরিকাঠামোকে আমাদের সংরক্ষিত রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে, বিজেপি ধ্বংস করে দিচ্ছে, তিনি তার ফেডারেল কমিটমেন্ট একজন স্টেট হিসেবে, একজন স্টেটের প্রধান হিসেবে শি ইজ আনএবল টু ফুলফিল। এবং আজকে আমি যে কথাটা বারবার বলছি, হু ইজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ দি স্টেট? অমিত মিত্র কোথায় গেলেন? একেবারে সাইলেন্ট হয়ে গেছেন। আজকে 11 বছর পর এই রাজ্যের এই অবস্থা, দুরবস্থা, আর্থিক দুরবস্থা কেন? সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এই কথাটা এই কারণে জিজ্ঞেস করতে হবে, উই হ্যাভ টু রেজ দিস ইস্যু, যে প্রকল্প চালু হচ্ছে, কিন্তু সেই প্রকল্প চালু করাতে ওভারঅল রাজ্যের হেলথ এবং ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ফাইন্যান্সিয়াল হেলথে কি ইম্প্যাক্ট পড়ছে, এই কথাটা আমাদের জিজ্ঞেস করতে হবে। সেটা তিনি বলছেন। জল জীবন মিশনের আমি আপনাকে এই উদাহরণটা দিচ্ছি। জল জীবন মিশন, যেটা 2019 থেকে শুরু হয়েছিল, আজকে দাঁড়িয়ে 68% রুরাল ওয়াটার কাভারেজ নরেন্দ্র মোদীর সরকার অ্যাচিভ করেছে। 13 কোটি বাড়িতে কল এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, 13 কোটি নলকূপ বাহিত জল। এবং আমরা যদি কম্পিউট করি ব্যাপারটা, প্রায় 89,000টা কল প্রত্যেক সেকেন্ডে সারা ভারতবর্ষে বসছে। এই স্টেটের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। অগস্ট থেকে এই অগস্ট অবধি, এই বছরে 8টা মাসে অগস্ট অবধি 1.5 কোটি কল বসেছে, তার মধ্যে সিংহভাগ হচ্ছে উত্তরপ্রদেশের সরকার বসিয়েছে। কিন্তু 100 দিনের টাকা দেবেন না? আমি বলছি আপনাকে, আমি এইটা একটা উদাহরণ দিচ্ছি। 100 দিনের টাকা অডিট, বারবার যেটা বলা হচ্ছে যে অডিট করে 100 দিনের টাকা কোথায় ব্যবহৃত হয়েছে সেটার উত্তর তারা দিচ্ছে না। 100 কোটি ওভারড্রাফট হয়েছে, 100 কোটি ওভারড্রাফট হয়েছে মিড ডে মিল স্কিমে। সেইটার কৈফিয়ত চাইতে গেলেই একেবারে ছ্যাঁক করে উঠছেন। যে ভাবা যায় যে পুষ্টিকর প্রধানমন্ত্রী পোষণ অভিযান শুরু করছেন, সারা দেশে
যারা পিছিয়ে পড়া পরিবার থেকে আসছে, আধপেটা খালি পেটে যারা স্কুলে আসছে, তারা যাতে স্কুলে একবেলা ভরপেট খেতে পারে, নিম্নমানের চাল ব্যবহার করা হচ্ছে। যে চাল যতটা বরাদ্দ তার থেকে অনেক কম ব্যবহার করা হচ্ছে। এক্সপায়ারি ডেটেড মশলা ব্যবহার করা হচ্ছে। সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্টস যেটা দেওয়া হচ্ছে, ইভেন দোজ আর এক্সপায়ারি ডেট। এই যে কোথায় 100 হচ্ছে? এখানে দিনের হচ্ছে কাজের 100 টাকা কোটি। আপনারা দিচ্ছেন না, তার অভিঘাত কিন্তু খুব পজিটিভ পড়ছে না না, মানুষের আমি মধ্যে। একটা কথা বলছি, আমি যেটা জলের আবাস কথা যোজনার টাকাও বন্ধ। জলের কথাটা শেষ করছি আগে। 13 পশ্চিমবঙ্গের আমলারা, পশ্চিমবঙ্গ সরকারের আমলারা বলছে কেন্দ্রীয় সরকার তার খাতের সব টাকা পশ্চিমবঙ্গকে দিয়ে দিয়েছে জল জীবন মিশনের অন্তর্গত। কোনো টাকা বকেয়া নেই। আনইউটিলাইজড ফান্ড পড়ে আছে। কিন্তু না, কোনো টাকা বকেয়া নেই, অর্থাৎ হ্যাঁ, মানে এদের দিক থেকে আনইউটিলাইজড। এদিকে 3টে রাজ্য ল্যাগার্ড স্টেট, রাজস্থান, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, তার মধ্যে সবচেয়ে তলানিতে হচ্ছে পশ্চিমবঙ্গ। দে হ্যাভ অনলি অ্যাচিভ দি টার্গেট অফ 37 lakhs। 90 লক্ষ 8 মাসে যেখানে উত্তরপ্রদেশ কল বসাচ্ছে, 11 লক্ষ কল পশ্চিমবঙ্গ বসিয়েছে। তারপরেও বলবে যে টাকা দেয়নি। টাকা তো দেওয়া হয়েছে। কিন্তু 100 আবাস দিনের যোজনা কাজের টাকা, বলছি, আবাস যোজনার হ্যাঁ টাকা। বলছি, আবাস যোজনার কথা একবার দেখবেন তো। আপনি নিশ্চয়ই ঘোরেন, আমি তো অনেক ঘুরি, প্রত্যন্তর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কেন টার্গেটেড বাড়ি দেওয়া হচ্ছে এবং টার্গেটেড বাড়ি দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে? যারা একটি বিশেষ দল করে বা যারা কোনো দল করে না বা শাসক দলের সমর্থক না, তারা বাড়ি পাচ্ছে না। আমফানে যাদের বাড়ি উড়ে গেছিল তারা এখনো ক্ষতিপূরণ পায়নি। কেন? তারা একটি বিশেষ দলের সদস্য না বলে। দিস ইজ অনলি হ্যাপনিং ইন ওয়েস্ট বেঙ্গল। এই উত্তরগুলো দিক, খালি গিরিরাজ সিংয়ের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেব, পশ্চিমবঙ্গের মানুষকে এই কথাগুলো তারা উত্তর দিক। তারা যে টাকাটা আসছে, 100 দিনের কাজের টাকা আসছে, এই টাকা না আসার আগেও যখন টাকা আসছিল, তখনও 1.5 বছর 2 বছর ধরে মানুষ তাদের 100 দিনের টাকা রাজনীতিতে একটা ন্যারেটিভ কখনো কখনো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানকার শাসক দল যখন এই ন্যারেটিভটা তৈরি করছে যে কেন্দ্র ভাতে মারতে চাইছে নির্বাচনে হেরে 21-এ, তার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে ভোটারদের মনে। এত তথ্য, এত ঘটনার ঘটা সাধারণ মানুষ জানে না। তারা দেখছে দিল্লির সরকার টাকা দিচ্ছে না 100 দিনের কাজে। হ্যাঁ, মানে এক অর্থে বলা যেতে পারে, দেখুন, গোয়েবলস হিটলারের সবচেয়ে সাকসেসফুল মন্ত্রী ছিল। মিথ্যা কথাটা বারবার বলে সেটাকে সত্য প্রমাণ করার তার একটা খুব অসাধারণ দক্ষতা ছিল। তো আমরা বেসিক্যালি একটি গোবেলস লাইক হিটলারের সরকারের বিরুদ্ধে আমরা লড়ছি, সংগ্রাম করছি, এবং সেই জন্য প্রধানমন্ত্রী নিজেও বারবার এই কথাগুলো বলেন এবং আমাদেরকেও বলেন যে মানুষের কাছে গিয়ে সত্যটা তুলে ধরতে হবে, মানুষের কাছে গিয়ে সত্যটা বলতে হবে, বারবার বলতে হবে। আপনি এখানে হিটলারের কথা বলছেন, অনেকে তো বলছেন আমরা এখানে ইলেক্টেড অটোক্রেসিতে আছি। না, হাইকোর্ট তো বলছে ইট ইজ এ পোলিস স্টেট। সে প্রশ্ন তো দেশ ইলেক্টেড অটোক্রেসিতে আছে। ও দেশ ইলেক্টেড অটোক্রেসি। ইলেক্টেড অটোক্রেসি যারা বলছে তারা বলতে তো পারছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি বলি উই আর ইন আ ফ্যাসিস্ট রেজিম, আমাকে তো দেবমাল্যর মতন অবস্থা হয়ে যেতে হবে। রাতারাতি পুলিশ এসে হয়তো তুলে নেবে। এবং যারা ইলেক্টেড অটোক্রেসির কথা বলছে ভারতবর্ষে, তারা গত 20 বছর ধরে নরেন্দ্র মোদীকে গালাগালি দিয়েছে এবং এখনও তারা দিচ্ছে, তারা দিতে পারছে। পশ্চিমবঙ্গে তো ঠিক তার বিপরীতটা হচ্ছে। তারা তো মুখ খুলছে না। একটি পঞ্চায়েত ইলেকশনে 50 জন মারা যায়। এই যারা আজকে সারা ভারতবর্ষে ইলেক্টেড অটোক্রেসির কথা বলছে, তারা পশ্চিমবঙ্গের শাসকতন্ত্র থেকে কোনো জবাব চায়নি কোনোদিন। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের নির্বাচিত এমপি, তিনি প্রকাশ্যে পিজিতে দাঁড়িয়ে প্রেসকে ইঙ্গিত করে বলছেন, আমি হলে এইখানে গুলি করতাম। এ তো পলপটের থেকেও একেবারে আরও মানে ওয়ার্স দেন পলপট। আমি সেই সময় বলেছিলাম, কেন নবান্ন অভিযানে বিজেপি নবান্ন অভিযান করেছিল সেই সময়, গত বছর এই সেপ্টেম্বর মাসেই নবান্ন অভিযান ছিল। জেলা থেকে যাতে কর্মীরা এসে জমায়েত না করতে পারে, প্রথমবার। বাম আমলেও এই জিনিস হয়নি। বাম আমলে অন্তত জেলা থেকে আসতো কলকাতায়
ধর্ণা দিতে, জেলাতে তাদের আটক করা হচ্ছে, তাদের সেখানে অ্যারেস্ট করা হচ্ছে, ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, লাঠিপেটা করা হচ্ছে। এরাই বলে আবার দের ইজ অ্যান ইলেক্টেড অটোক্রেসি ইন দ্য কান্ট্রি। আপনারা সবসময় বলেন যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে, না খাউঙ্গা না খানে দুঙ্গা। পরিবারবাদী রাজনৈতিক দলগুলো একজোট হয়েছে INDI এর নামে। এদের সম্মিলিত করাপশনের মূল্য 20 লক্ষ কোটি টাকা বলে প্রধানমন্ত্রী নিজে বলেছেন। এই ঘোষণার কয়েকদিন পরেই অজিত পাওয়ার আপনাদের দলে চলে এলো, মানে জোটে সামিল হলো। অজিত পাওয়ারের বিরুদ্ধে ইডি তদন্ত করছে, এখনও তদন্ত করছে। সমবায় ব্যাংকের টাকা নিয়ে সুগার মিল কেনা, আরও অনেক কিছু আছে। সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো গিরিশচন্দ্র মুর্মু, যিনি গুজরাট ক্যাডারের IAS অফিসার ছিলেন, ওখান থেকে রিটায়ার করে এখন CAGর মাথায় বসেছেন। যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে তাতে সবথেকে বড় গরমিলের কথা CAG বলছে ভারতমালা প্রকল্পে, ইনফ্লেটেড কস্ট ইত্যাদি। তার মন্ত্রীকে নীতিন গডকারিকে RSS ঘনিষ্ঠ, নীতিন গডকারিকে ডার্লিং অফ দ্য অপোজিশন, এবং অনেকে বলেন যে প্রাইম মিনিস্টার পোস্টের ওয়ান অফ দ্য কন্টেন্ডার। এটাকে খুব সুকৌশলে গিরিশ মুর্মুকে দিয়ে রিপোর্টটা প্রকাশ্যে এনে নীতিন গডকারির রাজনৈতিক উচ্চাশাতে পেরেক পুঁতে দেওয়া হলো, এবং এটা সচেতনভাবে পাওয়ার্স দ্যাট বি অ্যাট দ্য সেন্টারের একটা ইনফ্লুয়েন্সিয়াল লবি বা ডুওপলি তারা করেছে। আমার মনে হয় যে ইট ইজ টু ফার ফেচড। কথাটা হলো নীতিন গডকারি নিজে তার এর বিশ্লেষণ দিয়েছেন এক। যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে যদি CAG এটা ফ্ল্যাগ করে থাকে তাহলে CAG ইজ অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন, CAG হ্যাজ দ্য পাওয়ার অ্যান্ড ইজ ফাংশনিং অ্যাজ ইট অট টু। এটাই হলো একটা সবচেয়ে বড় ইঙ্গিতের দিকে। কারণ নীতিন গডকারি কেন? না, শুধু নীতিন গডকারি না, কথাটা হচ্ছে যে CAG যে কোনো মিনিস্ট্রি হোক বা যে কোনো প্রকল্পে হোক, তারা রেড ফ্ল্যাগ যদি মনে করে দে হ্যাভ কোয়েরিজ, সেই কোয়েরিজগুলোকে উত্তর দিতে হবে। কংগ্রেসের আমলে তো CAG কোয়েরি করাই বন্ধ করে দিয়েছিল, এবং যারা কোয়েরি করতো তাদেরকে রাতারাতি সরিয়ে দেওয়ার চেষ্টা হতো। সেই জন্য নীতিন গডকারির মন্ত্রণালয় সম্বন্ধে CAGর এই ফ্ল্যাগ করার যদি CAG করে থাকে, নীতিনজি ইজ কমপ্লিটলি কেপেবল টু আনসার দ্যাট, এবং সেই উত্তরও তিনি দিয়েছেন। এবং সেখানে তিনি প্রকাশ্যে তো দেবেন না, CAGর উত্তর মন্ত্রণালয়ে দেবে। ই ইজ অ্যাডমিরেবলি এক্সপার্ট অ্যান্ড কেপেবল অফ আনসারিং দ্যাট। কিন্তু কথাটা Why are you targeting Nitish? No, why are we Nitin targeting? Gadkari? No, there is no question of targeting. Because he's the darling of the opposition. No. You see, Nitinji is not the darling of the opposition. It is a narrative. এই ন্যারেটিভটা মিডিয়া কিছুটা তৈরি করে, অপোজিশন নিজেরা তৈরি করে। এই যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে বিজেপি আগে ভালো ছিল, এখন গুজরাট সেন্ট্রিক হয়ে গেছে, এখন আর ভালো না। মানে যখন তার সম্ভব তখন ভালো ছিল, তার যখন ভালো লাগতো তখন ভালো ছিল। এই অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে এসে তার মায়ের চরণ স্পর্শ করে তাকে প্রণাম করে গেছেন, এবং সেই অটল বিহারী বাজপেয়ীর পেছনেই আবার তিনি পিঠে ছোড়া মারলেন। RSS তো দিদিকে দেবী দুর্গা বলেছিল। না, কাকে বলেছিল? মমতাকে। কে বলেছিল? RSS এর কে? মানে RSS এর কে বা কি কনটেক্সটে? উদ্বোধনে গেছিলেন দিল্লিতে তখন। RSS এর কোন উদ্বোধনে গেছিলেন? RSS এর কোনো একটা বই উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছে। আচ্ছা, হতে পারে মানে কি দেবী দুর্গা না কোনো, কারণ বামপন্থীদের বিরুদ্ধে মমতার সংগ্রাম তো প্রবাদে পরিণত না সেটা তো এবং ঠিকই, মতাদর্শগত বামপন্থীরা আপনাদের বিপ্রতি। হ্যাঁ না, এবং উনি যেটা আজকে ভুলে গেছেন যে তার বামপন্থীদের বিরুদ্ধে সংগ্রামের সময় আমরা অনেকে তার পাশে ছিলাম এবং অনেকে সমর্থন জানিয়েছিলাম, এবং এটা আমাকে আমার প্রকাশ্যে বলতে সেটিং আছে আমার না, সেটা তো আপনারা বলেন যে সেটিং আছে, এবং সেই সেটিংটা আমি বলি যে ইট ইজ দি ইজিয়েস্ট ওয়ে আউট ইন নট ট্রাইং টু গেট ইন টু অ্যান আর্গুমেন্ট অর নট বিল্ডিং আপ অ্যান আর্গুমেন্ট না দিতে হলেই বলে যে এই সেটিং আছে। সেটিং আমরা তো অন্তত পাটনায় গিয়ে বসিনি, তো বিরিয়ানি খাইনি, কিন্তু পাটনায় গিয়ে যিনি বিরিয়ানি খেয়েছিলেন বা যিনি বসেছিলেন বা এই যিনি বম্বেতে গেলেন, একদিকে সীতারাম ইয়েচুরি, একদিকে রাহুল গান্ধী, অন্যদিকে শারদ পাওয়ার, তো সেখানে তো আমরা ছিলাম না, সেখানে তারা ছিল। আবার কপিল সিব্বল সব কেস লড়ছে তাদেরই, অভিষেক মানু সিংভিকে তারাই পাঠিয়েছে
রাজ্যসভায়, অভিষেক মানু সিংভি আবার তাদের কেস লড়ছে। তো এই সেটিং এর ব্যাপারটা শরদ পাওয়ার কোন দিকে আছে এটা নিয়ে একটা দুবিধা আছে। উনি ভাইপো ওনার কথা না শুনে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে গেছেন, নোবডি ইজ বিলিভ। না মানে শরদ পাওয়ার অ্যাকচুয়ালি নিজে মানে উনি পরিষ্কারভাবে বলতে অজিত গেলে পাওয়ার কি করে সামিল হলো? পরিবারবাদী দল, এত এত দুর্নীতির অভিযোগ। না, দুর্নীতির তো তদন্ত চলছে এবং এখানেও চলছে, এদেরকে দুর্নীতির তদন্ত চলছে। তৃণমূলকে না, দুর্নীতির তদন্ত কিন্তু কোনো সময় থেমে থাকে না। কেউ যদি বিজেপি কোথাও ওয়াশিং মেশিনে গেল, না সেটা অজিত পাওয়ার সাফ হয়ে গেল। বিজেপি ওয়াশিং মেশিন, সেটা তারা বলছে। বিজেপি কোনোদিন বলে না যে আমরা ওয়াশিং মেশিন। এবং বিজেপিতে যে আসছে তার কিন্তু তদন্ত একবারের জন্য বন্ধ হচ্ছে না, তদন্ত চলছে। আমার কথা হলো যে এই যে সেটিংয়ের কথা বলা হচ্ছে, সেটিং কারা করছে? পঞ্চায়েত ইলেকশনের সময় আপনি অধীরবাবুর করুণ পরিস্থিতি দেখুন। পঞ্চায়েত ইলেকশনের সময় একের পর এক কংগ্রেস কর্মীরা মারা গেল। কে মারল? তৃণমূল কংগ্রেসের হারমাদরা মারল তাদের। যে সময় কংগ্রেসের কর্মীরা মুর্শিদাবাদে মার খাচ্ছে, মরে যাচ্ছে, সেই সময় আবার তৃণমূল এবং কংগ্রেস বসে পাটনাতে মিটিং করছে। এর থেকে বড় নগণ্য সেটিং কি হতে পারে? মানে নগ্ন সেটিং কি এর থেকে বড় হতে পারে? তো পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছে, বুঝছে। তো সেটিং না থাকলে এত নাকি প্রমাণ আছে দুর্নীতির বিরুদ্ধে প্রভাবশালীদের, ইডি সিবিআই কে রোজ গালাগাল খেতে হচ্ছে হাইকোর্টে। না দেখুন, হোয়াই ডোন্ট দে টেক অ্যাকশন? হ্যাঁ, তো কথাটা হচ্ছে দেখুন যে তদন্ত হচ্ছে সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের এখতিয়ারের মধ্যে, তাদের নির্দেশে তদন্তগুলো হচ্ছে। এবং সাধারণত ইট ইজ নট রাইট টু কমেন্ট অন এনি ইনভেস্টিগেটিভ এজেন্সিজ ইনভেস্টিগেশন, কেন তারা নিজেদের মতন করে অটোনমাসলি দে আর ফাংশনিং। এবং আপনারা নিজেরা জানেন যে শুধু সিবিআই, ইডির বিভিন্ন সময় অফিসার্সদেরকে হলফ করা হয়েছে। কথাটা হলো যে তদন্তর একটা প্রসেস থাকে, একটা পদ্ধতি থাকে। এবং গত 11 বছর ধরে এত জাল এবং এত জালি এবং এত জল ঘোলা হয়েছে, এই তদন্ত অনেক সময় সাপেক্ষ। নিশ্চয়ই বেরোচ্ছে, বলছে টাকা পৌঁছেছে উপরের দিকে আর তদন্ত চলছে কোমরের নিচে। না ভালো তো, আদালতের দিকেও তো জনগণ তাকিয়ে রয়েছে। এবং আদালত যে এত সক্রিয়ভাবে, এত সিরিয়াসলি এই তদন্ত দ্রুত গতি যাতে হোক, এই তদন্ত যাতে এগোক, আদালত এই কথা বলছে, এটা খুব ভালো কথা এবং ইট হ্যাজ টু বি ওয়েলকাম। এটা আপনি কিভাবে দেখবেন জানি না, আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে, যা হয়েছে আদালতের নজরদারিতেই হয়েছে। যতজন এই শিক্ষা দপ্তরের প্রাক্তন কর্তা বামপন্থী আইনজীবীরা নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে সওয়াল করেছেন, নেপোয় দই মারবেন আপনারা, আপনাদের ভূমিকা না। আমাদের অনেক সওয়াল করছে বামপন্থী আইনজীবী, না শুধু বামপন্থী না, আমাদের তদন্ত চলছে না শুধু আমার বামপন্থীরা না, বামপন্থীদের নিজেদেরও তো অনেক উত্তর দেওয়ার আছে। মাঝে মাঝে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী যে ওদের আমলে কি হয়েছিল আমি যদি প্রকাশ্যে বলতে আরম্ভ করি, কিন্তু বলেন না। আমরা বলছি যে বলুন, হ্যাঁ বলুন। তো সেই জন্য ওর কথাটা বলুক আগে, আমরা সেটাই চাইছি। কেননা এ রাজ্যে বামপন্থীদের আমলে অনেক দুর্নীতি যেগুলো সেই সময় শুরু হয়েছিল গিয়ে বটগাছ হয়েছে তৃণমূলের সময়। কথাটা হচ্ছে আমাদের আইনজীবীরা যারা রয়েছে বা অ্যাফিলিয়েটেড টু আস, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা করেছেন, তারাও রয়েছে ফোরফ্রন্টে। এবং আমার মনে হয় যে এই তদন্ত এইভাবে কোর্টের নির্দেশে, কোর্টের তদারকিতে যত বেশি হবে, এবং এটাও ভুলে গেলে চলবে না, আমার মনে হয় যে উই হ্যাভ টু বি চ্যারিটেবল অলসো। ইডি সিবিআই তাদের হোমওয়ার্ক খুব ভালোভাবে কিন্তু করছে। হ্যাঁ, এটা ঠিক যে তদন্ত সবসময় একভাবে এক পেসে এগোতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ এন্ড বেনিফিশিয়ারি কে জানতে চায়, তাদের একটা পারসেপশন আছে এরা এন্ড বেনিফিশিয়ারি। তারা কবে দেশের আইন অনুযায়ী শাস্তি পাবে, দ্যাট হ্যাজ টু বি এনশিওরড। আপনি বললেন আইন অনুযায়ী, সো লেট আস ওয়েট ফর দ্য প্রসেস। এই প্রসেসটা তো না, সেটা কিভাবে বলা যেতে পারে? সেটা তো তদন্ত, সিবিআই ইজ আ কেজ প্যারেড। সেটা না, নট এনিমোর। ইট ওয়াজ এ কেজ প্যারেড ডিউরিং কংগ্রেসের টাইম। কেজ প্যারেড কংগ্রেসের সময় ছিল বলে সিবিআই অমিত শাহকে, অ্যাজ হোম মিনিস্টার অফ গুজরাট, অমিত শাহকে উঠিয়ে নিয়ে জেলে দিয়ে দিয়েছিল। বিকজ
সিবিআই ওয়াজ পারসুইং আ পলিটিক্যাল, ট্রাইং টু ফুলফিল আ পলিটিক্যাল এজেন্ডা। না হলে একটি সন্ত্রাসী আর্মড জঙ্গিকে গুজরাট এটিএস উড়িয়ে দেয়, সিবিআই তার বিরুদ্ধে, গুজরাট হোম মিনিস্টারের বিরুদ্ধে কেস করে, এবং সেই কেস ওয়াজ মোটিভেটেড, সুপ্রিম কোর্ট ফাইনালি বলতে হলো, এবং অমিত শাহকে গুজরাতে ফেরত আসতে পারেননি উনি, কয়েক বছর তাকে দিল্লিতে থাকতে হলো। সিবিআই ইউজ টু বি আ কেজড প্যারেট অ্যাট দ্যাট টাইম। এখন সিবিআই ইজ ফ্রি, সিবিআই তার মতন করে তদন্ত করছে। কেন এত অসুবিধে কেন যদি সঞ্জয় মিশ্রাকে ইডির ডাইরেক্টর রিনিউ করা হয়? অপোজিশনের এত অসুবিধে কেন? সঞ্জয় মিশ্রার বিরুদ্ধে একটা ইস্যু বার করুক তারা, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে, আর লোক পেলেন না তারা। সেই তো দেখুন সুপ্রিম কোর্টের তাহলে ইন্ডিসপেন্সেবল। না ঠিকই, এখন তো শুনছি চিফ ইনভেস্টিগেটিং অফিসার, সেটা তো দেখা যায়। কথা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রায়োরিটিস কি? 5 বছর পর সুপ্রিম কোর্টের হঠাৎ মনে হলো যে ধারা 370-এর কেসগুলো শুনতে হবে। ইজ দ্যাট দ্য প্রায়োরিটি ফর সুপ্রিম কোর্ট? যে দেশে এত প্রবলেম, এত মামলা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট কি পারল কপিল সিব্বলকে বলতে যে তোমার ক্লায়েন্ট আকবর লোন, মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম ন্যাশনাল কনফারেন্স ফ্রম কাশ্মীর, সে নিজে বলছে যে সে ভারতীয় না এবং সে পাকিস্তানের তদারকি করবে? কপিল সিব্বল তো মানল না। আমরা সবাই দেখেছি প্রকাশ্যে যখন সেটা পাবলিক হচ্ছে, যখন লাইভ চলছে। তো আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট অলসো, আই এম আ ভেরি স্মল ফ্রাই, আমার কোনো হয়তো এখতিয়ার নেই এসব বলা, কিন্তু আমি সাধারণ ভারতীয় হিসেবে যদি দেখি কি দরকার ছিল ধারা 370-এর পিআইএলগুলো অ্যাকসেপ্ট করার 5 বছর পর, যখন কাশ্মীরে G20 হলো, Y20 হয়ে গেল, কাশ্মীরে চেনাব নদীর ওপর সবচেয়ে উঁচু ব্রিজ হচ্ছে, কাশ্মীরে হায়েস্ট এভার স্বাধীনতার পর পর্যটকদের ফুটফলস হচ্ছে, কাশ্মীরের মানুষ বলছে যে ভাই ছেড়ে দাও, আমরা শান্তিতে আছি, আমরা ধারা 370 কি ছিল বুঝতাম না, চাই না। নিটের পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা সিকিউরিটির কারণে হচ্ছে না শ্রীনগরে। হতে পারে, দেখুন ইট ইজ অল আ ভেরি ডাইনামিক সিচুয়েশন। কেন আমাদের বোঝা উচিত, জম্মুতে হিন্দু ব্যবসায়ীরা মনোজ সিনহার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ভালো তো, দ্যাট মিনস ইট ইজ নট অ্যান অটোক্রেসি, হোক না। সেটাই তো, যেখানে বিজেপি সিরিয়াসলি, যেখানে বিজেপি শাসনতন্ত্রে রয়েছে, ইট ইজ নট অ্যান অটোক্রেসি। আমি যেটা বলছি হতে পারে, ইট ইজ এ ডাইনামিক সিচুয়েশন, যে কোনো সিকিউরিটি সিচুয়েশন ইজ অলওয়েজ ডাইনামিক, এবং এটা ওপর নিচ হতে পারে, কিন্তু ভেবে দেখুন, এই যে আমি আবার বলছি, প্রথম দি লিড পিআইএল ফাইলার কাশ্মীর 370-কে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, কে? ন্যাশনাল কনফারেন্সের একজন মেম্বার অফ পার্লামেন্ট, তার একেবারে প্রমুখ যে উকিল কে? কপিল সিব্বল, কংগ্রেসের নেতা, এবং এই মেম্বার অফ পার্লামেন্ট হ্যাজ ওড অ্যালিজিয়েন্স টু পাকিস্তান। তো তার মানে আমরা বুঝতেই পারছি যে এর পেছনে কে রয়েছে, কোন গ্রুপরা কাজ করছে, কোন চক্রীরা কোন চক্র এর পেছনে কাজ করছে। সেই জন্য ওই একটা পরীক্ষা একটু পোস্টপোন হয়ে গেল, ওইটা একটু প্রবলেম হলো, ওটা না দেখে লেট আস সি দের ইজ অ্যান এন্টায়ার রোড ম্যাপ। জম্মু কাশ্মীরে ইলেকশনস হবে, তার আগে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, প্রথমবার এই ধরনের পার্টিসিপেশন হয়েছে পঞ্চায়েত ইলেকশন। স্টেটহুড কবে ফেরানো হবে দেখা যাক, সেটা তো ইট ইজ এ কোয়েশ্চেন অফ অনেক পরিস্থিতি মাথায় রেখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ন্যাশনালিজমের একটা পেটেন্ট বিজেপি নিয়েছে, তার সুফলও তারা পেয়েছে। না, বিজেপি বলেনি পেটেন্ট নিয়েছে, বিজেপি অন্যরা বলে। 2019-এর বিজেপি ভারত মাতার জয় বলে, বিজেপি ভারত ইন্ডিয়া ফার্স্টের কথা বলে। তো অন্য পার্টিরা বলে না এই কথা, তাদের একটু প্রবলেম হয়, ভারত মাতা কি জয় তারা বলে না, তাদের একটু আটকে যায়। কিন্তু শুধু ধরুন পাকিস্তান ইজ আ ফেইল স্টেট, নো ডাউট, দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। পাকিস্তানের আর সেই ক্ষমতা নেই যে ভারতকে কোনো রকম ডিস্টার্ব করা, আঁচড় কাটারও ক্ষমতা নেই। পাকিস্তানের বিরুদ্ধে আপনি তর্জন গর্জন করতেই পারবেন, কিন্তু গালওয়ানে আর লাদাখে 2000 স্কোয়ার কিলোমিটার জমি চীন দখল করলো, অরুণাচলকে। সেটা আপনাকে কে বললো? অভিযোগ কে বললো? আকসাই চীনের যে আজকে যখন চীনকে আপনারা কিছু বলতে পারেন না। আপনাকে 2000 কিলোমিটার নিয়েছে, চীন কে বললো? না, সেটাই বলছি, অ্যালিগেশন। হোয়াই শুড আই ইভেন আনসার টু অ্যালিগেশন? আজকে রাহুল গান্ধী বলছেন না, আমি বলছি সেনাকর্তারাও বলছেন। না, কোন প্রাক্তন সেনাকর্তা? কার ক্রেডিবিলিটি আজকে যখন সারা পৃথিবী ভারতবর্ষে এসে জড়ো হয়েছে G20, এবং সবাই এক্সপার্টস থেকে ভারতের যারা মিত্রও না, শত্রু বলবো না, যারা মিত্র না, তারা মানছে যে এই ধরনের G20 এই ধরনের স্কেলে এত মাস ধরে কোনো দেশ করেনি, ভারতবর্ষ করেছে।
ভারতের সো কল্ড প্রধান বিরোধী দল অরুণ জেটলি একটা কথা বলেছিলেন যে কংগ্রেস ইজ ড্রিফটিং টুয়ার্ডস দ্য ফ্রিঞ্জ এবং মেন স্ট্রিমের মধ্যে কংগ্রেস কোনো তফাৎ করতে পারছে না। সেই সো কল্ড প্রধান বিরোধী দলের একজন প্রধান নেতা আজকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে বসে তিনি দেশবিরোধী কথাবার্তা বলছেন। তিনি চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোডের কথা সমর্থন করে বলছেন যে ভারতের কোনো কমেন্সুরেট ভিশন নেই। তিনি বলছেন, একসময় বামপন্থীরা বলতো না চায়নার চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, কংগ্রেসরা বলছে এই কথা তাদের আকারে ইঙ্গিতে। এবং সবচেয়ে চিন্তাজনক কথা হচ্ছে রাহুল গান্ধী, আমি নাম নিয়ে বলছি, রাহুল গান্ধী কার সাথে গিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে দেখা করছে? আমার কাছে তালিকা রয়েছে যে এমইপিস মেম্বার্স অফ ইউরোপিয়ান পার্লামেন্ট যারা অ্যান্টি ইন্ডিয়া রেজলিউশন স্পন্সর করেছিল, মণিপুর এবং ভারতের বিরুদ্ধে যে রেজলিউশন, যে ডিসকাশন ইউরোপিয়ান পার্লামেন্টে যে গ্রুপ অফ এমপিসরা স্পন্সর করেছিল তাদের সাথে গিয়ে দেখা। মণিপুর দেশের লজ্জা। হ্যাঁ, কিন্তু সেটা ইউরোপিয়ান পার্লামেন্ট আমাদের জ্ঞান দেবে কেন? আপনি জানেন না, সেটা তো প্রধানমন্ত্রী হোম মিনিস্টার গেছেন, যার এখতিয়ারে তিনি গিয়ে 3 দিন থেকেছেন। ওই সময় নরসিংহ রাও গেছিল কি? মণিপুরের সমস্যা আজকের সমস্যা না, গত 40 বছর ধরে হচ্ছে। নরসিংহ রাও গেছিলেন এবং পার্লামেন্টে উত্তর দিয়েছেন স্বয়ং ক্যাবিনেট মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তো রাজেশ পাইলট এমওএস ছিলেন, তাকে দিয়ে উত্তর দিয়েছিল মণিপুরের নরসিংহ রাওয়ের সরকারের সময়। কিন্তু আমি যেটা বলছি যে ইউরোপিয়ান পার্লামেন্ট একটি রেজলিউশন ভারতের বিরুদ্ধে, একটি ইউরোপিয়ান পার্লামেন্টের একটি গোষ্ঠী রেজলিউশন পাস করবে, আমাদের সেটা হজম করতে হবে। ইউরোপের কত সমস্যা আপনি জানেন? আমরা কি জানি ইউরোপের কত সমস্যা? আজকে ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে, অ্যাসিমিলেশনের সমস্যা হচ্ছে, তাদের চাকরি নেই, তাদের সোশ্যাল স্ট্রাকচার ভেঙে পড়ছে। 45 বছরের মধ্যে ভারতবর্ষে বেকারত্বের হার সবথেকে বেশি। 45 বছরের মধ্যে 45 বছরে কারা সরকারে ছিল এবং বেকারত্ব আপনি কিভাবে জাজ করছেন? ইউএনডিপির রিপোর্ট, নীতি আয়োগ না হয় ছেড়ে দিলাম, বলবেন যে সরকারি রিপোর্ট, ইউএনডিপির রিপোর্ট বলছে দের ইজ আ 51% ইনক্রিজ, মানে 51% ডিক্রিজ ইন পভার্টি ইন ইন্ডিয়া। আপনি বেকারত্বের ডেফিনিশনটা কিভাবে দিচ্ছেন? 85 লক্ষ সেলফ হেল্প গ্রুপে 8 কোটি মহিলারা বেনিফিট হয়েছে। মানে আমি তো অজস্র আপনাকে এক্সাম্পল দিতে 2 কোটি চাকরি গেল কোথায়? আর 15 লক্ষ টাকা অ্যাকাউন্টেও ঢুকলো না। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা কেউ বলেইনি। খুব পরিষ্কার হচ্ছে ব্ল্যাক মানি। এই যে যারা এখন জোট এবং ঘোট বেঁধেছে, যাদের আমলে লার্জেস্ট এনপিএস ছিল ভারতবর্ষে, এদের আমলে যে টাকা কালো টাকা হয়ে বিদেশে গেছিল, সেই টাকা যদি আনা যায় তাহলে এই অনুপাত হবে। সেই টাকা একবারের জন্য বলেননি, এটা তো পুরনো হয়ে গেছে, এই নিয়ে আর কেউ। 2 কোটি এমপ্লয়মেন্ট না, 2 কোটি এমপ্লয়মেন্টের কথা কে বলেছে প্রতি বছর? না, 2 কোটি এমপ্লয়মেন্টের কথা বলেছে কে? Minister? না, প্রধানমন্ত্রী বলেছেন আমি আগামী এত মাসে 2 কোটি এমপ্লয়মেন্টের আমি আসছি। উনি বলেছেন আমি আগামী এতগুলো মাসে 10 লক্ষ চাকরি আমি দেব, এবং ইতিমধ্যে 6 লক্ষ চাকরি উনি দিয়ে দিয়েছেন। রোজগার মেলা করে এখন চাকরি বিলি করতে হচ্ছে। নিশ্চয়ই, কেন না কম্প্যারিজনটা তো বুঝতে হবে, তফাৎটা বুঝতে হবে। আপনার যদি লিফটম্যানের চাকরি 4 লক্ষ টাকায় বিক্রি হয়, সুইপারের চাকরি কর্পোরেশনের যদি 5 লক্ষ টাকায় বিক্রি হয়, ইঞ্জিনিয়ারের চাকরি যদি 6 লক্ষ টাকায় বিক্রি হয়, এটা তো পশ্চিমবঙ্গের অবস্থা। তো যদি প্রকাশ্যে এবং ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার, নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারা যখন চাকরি নিতে যাচ্ছে বলছে যে আমরা তো কোনো দিইনি অ্যাপয়েন্টমেন্ট লেটার। মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম থেকে তারা চিঠি পেল। অন্তত রোজগার মেলায় কেউ ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, ইমিডিয়েট এমপ্লয়মেন্ট হচ্ছে, এবং যেগুলো এতদিন ধরে পেন্ডিং ছিল সেগুলো কমপ্লিট হচ্ছে। 1 2 আপনি যে 2 কোটি চাকরির কথা বললেন অন এ ভেরি সিরিয়াস নোট, এবং এটা আস্তে আস্তে আমাদের সিস্টেমের মধ্যে আসছে যে আমরা চাকরিকে কি বোঝাই। হাউ ডু উই লুক অ্যাট এমপ্লয়মেন্ট অ্যান্ড জেনারেশন অফ জবস, কীভাবে আমরা দেখি। এবং আপনি যদি সেই অনুপাতে দেখেন, অজস্র চাকরি, অজস্র কর্মসংস্থান গত 10 বছরে জুটেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে আপনি যদি ট্যুরিজম সেক্টর ভারতবর্ষের দেখেন, আগামী কয়েক বছরে সেটা কয়েক লক্ষ কোটি টাকাতে ডেভেলপ হবে।
গত কয়েক লক্ষ কোটি টাকাতে সেটা এক্সপ্যান্ড হবে। 30 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার পরিকাঠামো তৈরিতে ইনভেস্ট করেছে। আগামী টার্গেট হচ্ছে আগামী 10 বছরে সেটা 100 লক্ষ কোটি টাকা যাতে হয়। এই যে পরিকাঠামো তৈরি হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, এগুলো তো সব তো ইজ জেনারেটিং জবস, ইট ইজ যে কর্মসংস্থান জেনারেট করছে। এইভাবে যারা লালু প্রসাদের সময় কিংবা তার ছেলের সময় তারা বলতো এত কোটি জব, এত লক্ষ চাকরি আমরা দেব, কিন্তু তাদেরকে বলবেন যে হোয়াইট পেপার ইস্যু করে যে তারা এতদিন ক্ষমতায় রয়েছে, কতগুলো জব ইস্যু, কতগুলো চাকরি হয়েছে, কোনোদিন কিন্তু হোয়াইট পেপার পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারকে দেবেন, জিজ্ঞেস করবেন, কোনোদিন হোয়াইট পেপার আসবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যে আমরা এত ইনভেস্ট করেছি, এত মানুষকে বেনিফিট করেছে, এত পরিবার করে খেয়েছে। একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, পার্লামেন্ট বিল্ডিং তৈরি করা কোভিডের সময় তৈরি হয়েছিল, মানে কাজ শুরু হয়েছিল, এবং সেই সময় বলা হয়েছিল, এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন, এই সব ইন্ডিয়া জোটের এরা বিরোধিতা করেছিল, হঠাৎ পার্লামেন্ট বিল্ডিং কেন দরকার। আমি তো ছেড়ে দিচ্ছি, আপনি বলবেন আমরা পেটেন্ট নিয়েছি ন্যাশনালিজমের, কিন্তু কারুর মনে হলো না যে 70-75 বছর আমাদের স্বাধীনতার 75 বছর হচ্ছে, একটা নিজস্ব নির্মাণ করা, নিজস্ব নির্মিত পার্লামেন্ট সাংসদ ভবন ভারতের নেই, এবং পার্লামেন্টের সিটও বাড়বে, পার্লামেন্টের সিট বাড়বে। এবং 2012 সালে কংগ্রেসের আমলে তদানীন্তন স্পিকার মীরা কুমার এটা বলেছিলেন, তার আগেও, যে তিনি বলেছিলেন যে এই পরিকাঠামো, এই প্রেজেন্ট বিল্ডিং খুব খারাপ অবস্থা, আমাদের ইমিডিয়েটলি শিফট করতে হবে। হলো, কিন্তু কোভিডের সময়, এবং আমরা সেই সময় নিজেরা দেখেছি, কোভিডের সময় দিন রাত পার্লামেন্টের কাজ চলছে, এন্টারলি সেন্ট্রাল ভিস্টা, এন্টার সেন্ট্রাল ভিস্টা। আমি যদি খুব কমপক্ষে বলি যে 10,000 কারিগর সেখানে কাজে লাগানো হয়েছে, দিনমজুর, রাজমিস্ত্রি, প্ল্যানার থেকে শুরু করে আর্কিটেক্ট, 10,000 মানুষ যদি ইনভলভ হয়ে থাকে তাহলে 10,000 পরিবার তারা চাকরি পেয়েছে। সেই জন্য আমার মনে হয় যে আলটিমেটলি 2 কোটি রোজগারের কি হলো সেই দিকে না দেখে, যে জব জেনারেশন কোন লেভেলে গেছে ভারতবর্ষে সেটা আমাদের ভাবতে হবে। আবার ঠিক দুটো প্রশ্ন, এক, পয়লা বৈশাখ বাংলা দিবস, আর বাংলার মাটি বাংলার জল, ওটা বাংলার সঙ্গীত, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। ওটা পরিবর্তন করেননি তো? না, পয়লা বৈশাখ না, ওই বাংলার মাটি বাংলার জল কিছু পরিবর্তন করেনি, ওই যে ভাবছিলেন যে ওটাই স্বীকৃত, মানে বিধানসভায় পাশ হয়েছে, এখনো গভর্নরের সই হয়নি। আমার মতে প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব বাংলা দিবস থাকা উচিত, সব রাজ্যের আছে, কিন্তু পয়লা বৈশাখটা হচ্ছে 2 বাংলার উত্তরাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পায়, আর রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান, সঞ্জিদা খাতুনের অনুষ্ঠান, সেটাও যারা প্রত্যক্ষ করেছে তারা জানে সে কি স্কেলে সেটা হয়। গার্ডিনার প্রফেসর অফ হিস্ট্রি, যিনি ওই কমিটির মাথায় ছিলেন, কিভাবে পয়লা বৈশাখ, গার্ডিনার প্রফেসর মানে যিনি এখন হার্ভার্ডে ফিরে গেছেন, তো এখানে আর মানে যিনি আরাবুলকে সঙ্গী করে 70,000 লিট পেয়েছেন, হ্যাঁ, আরাবুলকে সঙ্গী করে, এবং রাঙা কাকার নাম ভাঙিয়ে মোটামুটি ক্যারিয়ারটা তৈরি করলেন আর কি। তা আপনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের নির্দেশক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে আপনার পড়াশোনা যথেষ্ট। 20 জুন 1947 ঐতিহাসিক ঘটনা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ ওই ন্যারেটিভ মেনে পশ্চিমবঙ্গ দিবস মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু পয়লা বৈশাখটাকে কি কোনোভাবেই মেনে নেওয়া যায় বাংলা দিবস হিসাবে? আমি জানতে চাইছি আপনাকে। না, আমার মনে হয় যে দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই পয়লা বৈশাখ বা একটা দিবস করতে হবে বলে হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন, কেননা গত কয়েক বছর ধরে আমরা যারা শ্যামাপ্রসাদের অনুগামী, এবং আমরা একটি ভাবধারা, একটি চিন্তাধারা, আমরা সব পথিক শরিক, আমরা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে এসেছি। আমার মনে আছে আপনার সাথে একটা প্রতিবেদন হয়েছিল সেই নিয়ে, এবং ঐতিহাসিক কারণে যেটা আপনি বললেন, এবং এই ঐতিহাসিক প্রেক্ষাপট শুধু আমরা বলি না, এটা ইতিহাসের পাতায় রয়েছে। তদানীন্তন বেঙ্গল কংগ্রেসের যারা কর্ণধাররা ছিলেন, সুরেন্দ্রমোহন ঘোষ থেকে শুরু করে বিধানচন্দ্র রায়, অতুল্য ঘোষ, সবাই তারা সমর্থন করেছিল।
ওইখানে কেন্দ্রে কংগ্রেস ওয়ার্কিং কমিটিও সমর্থন করেছিল এবং তাদের পরিষ্কার নির্দেশ ছিল শরৎ বোস এবং কিরণ শঙ্কর রায়কে যে তোমাদের স্বাধীন সার্বভৌম অবিভক্ত বাংলা হবে না, তোমরা সরে যাও, বাংলাকে ভাগ করতে হবে যাতে সম্পূর্ণ বাংলা না চলে যায় পাকিস্তানে। এবং নীতিশ সেনগুপ্ত, যিনি একদা তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, খুবই বিদগ্ধ বর্ষিয়ান, বিদগ্ধ গুণী মানুষ, স্বর্গীয় নীতিশ সেনগুপ্ত তার বইতে বেঙ্গল দি আনমেকিং অফ আ নেশন, বেঙ্গল ডিভাইডেড দি আনমেকিং অফ আ নেশন 1905 to 1971, এই বইতে খুব বিশদে তিনি এই আলোচনা করেছেন। অন্যদিকে দীনেশচন্দ্র সিংহ পশ্চিমবঙ্গ, বঙ্গ বিভাগ এবং শ্যামাপ্রসাদ এই বইতেও আলোচনা করেছেন। আমাদের বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা উচিত কোনো একটি দিবস, এবং সেটা চিহ্নিত হলো 20শে জুন, যখন ওই ঐতিহাসিক ভোটিং হলো। এবং কমিউনিস্টরাও ভোটিং করে পশ্চিমবঙ্গের পক্ষেই ভোট দিয়েছিল, তারা বেগতিক দেখে, রতনলাল ব্রাহ্মণ, হ্যাঁ, তারা ভোট দিয়েছিল। আমার কথা হলো 11 বছর ক্ষমতায় থেকে চিফ মিনিস্টার ফর থার্ড টার্ম, হঠাৎ তার মাথায় এলো না 11 বছর ধরে তিনি এটা বিবেচনা করলেন না, মনে করলেন না, এত পক্ষ করছেন, বাংলা পক্ষ ঢক্ষ করছেন, কিন্তু তার মাথায় এলো না যে পশ্চিমবঙ্গ দিবস একটা থাকা উচিত। কিন্তু ঠিক যখন আরও বেশি জনপ্রিয়তা বা আরও বেশি তার সম্প্রসারণ হলো 20শে জুন কেন পশ্চিমবঙ্গ দিবস, শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও যখন মানুষ জানতে পারল, এবং যখন রাজ্যপাল বললেন যে তিনি পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজভবনে, ঠিক তখন তিনি তার বিরোধিতা করে একটি চিঠি দিলেন রাজ্যপালকে। সেই চিঠিটা যদি আপনি পড়েন, যাকে বলে না আগা পাঁচতলা, বোঝা যায় না সেই চিঠি কি বলার চেষ্টা করছেন, কি বলতে চাইছেন, কি অভিব্যক্তি তার বোঝা যায় না। একটি মাত্র জিনিস খুব পরিষ্কারভাবে সেই চিঠির মাধ্যমে বা তার পাবলিক স্ট্যান্ডের মাধ্যমে বেরিয়ে আসে, সেটা হলো তিনি বঙ্গ কেন পশ্চিমবঙ্গ হলো, এর ইতিহাস, এর বেদনা, এর যন্ত্রণা এবং শ্যামাপ্রসাদের অবদান, এই সবটাকে তিনি মুছে ফেলতে চাইছেন, যাতে আগামী প্রজন্ম জানতে না পারে এই ইতিহাস। এটাই হলো এর পেছনে একটি তার দুরভিসন্ধি আর কি। এবং সেই জন্য আমার মনে হয় যে ও রেজলিউশন পাস করলে কিছুই হয় না, কিছুই যায় আসে না। আমরা ক্ষমতা এলে সেটাকে ইমিডিয়েট রিভার্স করে দেবো, দের ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট, এবং সেটা শুভেন্দুবাবু প্রকাশ্যে বলেওছেন। এবং আসবো তো বটেই ক্ষমতায়, আসবো তো বটেই, সেটা রিভার্স হবে। কিন্তু সাধারণ মানুষ কেন পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন পালন করা উচিত, সেটা বাংলার মানুষ যাতে জানুক, তার নিরলস প্রচেষ্টা আমরা করে যাব। পশ্চিমবঙ্গ থাকবে, জয় বাংলা আমাদের স্লোগান না, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের স্লোগান, তাদের সেই স্লোগানকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু সেটা বাংলাদেশে থাকবে। আমাদের স্লোগান হলো জয় পশ্চিম বাংলা, এবং পশ্চিম বাংলা কেন গঠিত হলো সেই ইতিহাস আমরা মানুষকে বলবো। নাম বদল হবে না, পশ্চিমবঙ্গই থাকবে, এবং পশ্চিমবঙ্গ দিবস সেই 20শে জুনই পালন করা হবে অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন। আমার শেষ প্রশ্ন, একজন বসন্ত পঞ্চমীর দিন অ আ ক খ শিখলেন, মুখ্যমন্ত্রীকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মহীয়সী ব্যক্তিত্বদের সঙ্গে তুলনা করলেন। তারপরেই নিজের অননুকরণীয় থিয়েট্রিক্যাল স্টাইলে, মাঝে মধ্যে শেক্সপিয়ার আওরে, তিনি কার্যত সম্মুখ সমরে নেমে পড়েছেন। তার দৃষ্টিভঙ্গির এই প্যারাডাইম শিফটের পিছনে কি কারণ? সত্যিটা বুঝতে পেরেছে নাকি? খুব কষ্টকর দুরূহ পশ্চিমবঙ্গের এই বর্তমান শাসক দলের অধীনে রাজ্যপাল হওয়াটা কত যে কষ্টকর একেবারে বুঝতে পেরেছেন। কিন্তু আমি সেই সময় বলেছিলাম বাড়াবাড়ি করে ফেলেছিলেন, খুব বেশি বাড়াবাড়ি, অতিমাত্রা, একটি মাত্রা তো থাকা উচিত, ছাড়িয়ে ফেলেছিলেন। সেই মাত্রা ছাড়ানোর পর বুঝলেন যে ওইসব করে কোনো লাভ নেই। বুঝলেন না বোঝানো হলো? বুঝে গেছেন না, বুঝেছেন উনি। তো আমার মনে হয় যে উনি খুব একটা যে ওনাকে বোঝানো যায় আমার মনে হয় না, সেটা মাঝে মাঝে শুভেন্দুবাবুর কথাবার্তাতেও বোঝা যায় যে উনি কিন্তু বুঝছেন, এবং ফাইনালি বুঝেছেন যে যতই হাতে খড়ি হোক, মা সরস্বতী বন্দনা হোক, ওই এপাং ওপাং ঝপাঙেই আটকে থাকবে। তো ভালো, একটু দেরিতে বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়, হ্যাঁ বিলম্বিত বোধোদয়, কিন্তু হয়েছে, এও ভালো। এবং সেই এবার তিনি নিজেকে সেইভাবে পরিচালনা করলে ভালো। অমিতজির কাছ থেকে বকা খেয়ে?
আমি জানি না। মানে এই মডেলটা হচ্ছে পিপলস গভর্নর মডেল। আরিফ মোহাম্মদ খান যেটা করছেন, এন রবি যেটা করছেন, ভগৎ সিং কোশিয়ারি যেটা হ্যাঁ, করেছেন, মানে আপনার একটা পিপলস গভর্নর না, মানে মডেল এরা আছে। তো না, সে তো বিরোধী দল শাসিত না, সরকারকে ডিস্টার্ব। না, সে তো প্রথম পিপলস গভর্নর গোপাল গান্ধী নিজেকে বলেছিল পশ্চিমবঙ্গে, তাই আমার পিপলস গভর্নর। তখন যিনি বিরোধী দল করতেন, বিরোধী দলের নেত্রী, তখন তিনি সেই পিপলস গভর্নরকে খুব পছন্দ করতেন। কিন্তু স্বাভাবিক, শাসকের চেয়ারে বসলেই তখন আর পিপলস গভর্নর চান না তিনি। কিন্তু প্রথম তো গোপাল গান্ধী বলেছিলেন আই এম পিপলস গভর্নর, বিশেষ করে কোল্ড হররের কথা নন্দীগ্রামে বলেছিলেন। সো শি ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্যাট, উইথ হিজ বিহেভিয়ার। তাহলে এই দৈরথ চলবে, শিক্ষা ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়বে। শিক্ষা বিনা ব্যবস্থা, যুদ্ধে নাহি দিব সূচক্রমে না, নয়। শিক্ষা ব্যবস্থা তো এমনিতেই ভেঙে গেছে। দেখুন, আমি একটা প্যারাডাইমের কথা বলি। একদিকে হচ্ছে একেবারে গ্রাসরুটে আপনি মিড ডে মিলের এই ভয়াবহ স্ক্যাম দেখুন, মিড ডে মিলের কোয়ালিটি, এবং 100 কোটি টাকা, 1-2 কোটি না, 5 কোটি না, 100 কোটি টাকা প্লাস দুর্নীতি এক। অন্যদিকে হচ্ছে আপনি দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে এক অংশ গাঁজা চাষ করছে, এক অংশ চায় পড়াশোনা করতে, বিশ্ববিদ্যালয় ভালো ফল করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিবেশ কুলসিত, দূষিত। এবং সেখানে দায়ীকে, আপনি তো প্রাক্তনী। দায়ী আমি আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের শাসক দল, এই সরকার দায় এড়াতে পারে না। চিফ মিনিস্টার ক্যানট সে যে আমরা চেয়েছিলাম বসাতে, ওরা তো বসাতে দেয়নি। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, যে ছেলেটি মারা গেল, আর যারা তার উপরে টর্চার করলো, all of them came from a very humble small town background. ইয়েস। কেন? যারা বাইরে গণতন্ত্রের পক্ষে সওয়াল করছে, মিটিং মিছিলে অগ্রণী ভূমিকা নিচ্ছে, আর কলেজের হোস্টেলে ঢুকেই খাপ পঞ্চায়েত বসাচ্ছে, এটা কিভাবে দেখে? এটাই হলো, আপনি যদি দেখেন যে লেফট এবং এক্সট্রিম লেফটের এটা ডুয়াল পার্সোনালিটি, এটা জেএনইউতেও তারা করে। এদের অ্যাকচুয়াল হচ্ছে সেই আচরণ। আমি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনার মনে আছে যে কেরালায় ত্রিভেন্দ্রমে, আমি ইফ আই এম নট মিস্টেকেন, এর্নাকুলাম না ত্রিভেন্দ্রমে একটি সেমিনার হয়েছিল, ন্যাশনাল সেমিনার অন ইউসিসি, এবং সেটা কনভিন্ড করেছিল লেফটেরেরা। সেই সেমিনারে সীতারাম ইয়েচুরি উদ্বোধনী ভাষণ দিলেন। সেইখানে লেফটেরই একজন ভদ্রমহিলা, মুসলমান ভদ্রমহিলা, তিনি উঠে ইউসিসির পক্ষে তার কিছু বিষয় রাখতে চাইছিলেন, তাকে বলতে দেওয়া হলো না। শি ওয়াজ এ লেডি। এরাই আবার বৃন্দাকারতকে ফোকাস করে এখানে এসে মিটিং মিছিল করিয়ে বড় বড় উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে। বেসিক নেচার হচ্ছে রেট্রোগ্র্যাড, তাদের লেফটের রিয়াকশনারি, রেট্রোগ্র্যাড এবং ডিজেনারেটিভ। এবং এরাই হচ্ছে ওই যে আপনি খুব সুন্দরভাবে বললেন, ভেতরে খাপ পঞ্চায়েত বসাবে, বাইরে বলবে ডেমোক্রেটিক রাইট। আপনার মনে আছে যে নো ভোট টু বিজেপির ডাক যারা দিয়েছিল, দীপঙ্কর ভট্টাচার্য এখানে এসে, কলকাতায় এসে নেতাজি ইন্দোরে বিশেষ একটি মিটিংয়ে পার্টিসিপেট করে গেছিলেন, এবং নো ভোট টু বিজেপি সিপিআইএমএল এর লোকেরা দিয়েছিল। এই নো ভোট টু বিজেপির গোষ্ঠী হচ্ছে এরা, যারা স্বপ্নদীপ কুণ্ডুকে কম্পেল করলো টু ফল টু হিজ ডেথ। এরাই হলো তারা। এবং তারা বলে নো ভোট টু বিজেপি বিকজ ইট ইজ অ্যান ইলেক্টেড অটোক্রেসি উইচ মাস্ট বি ফিনিশড, ডেমোক্রেসি অ্যান্ড কনস্টিটিউশন নিডস টু বি সেভড। কিন্তু তারা নিজেদের অ্যাপ্লিকেশন যখন হয়, তখন স্বপ্নদীপকে বলে তোমার তাবিজটা খুলে রাখো, এখানে নবদ্বীপ পানার কোনো স্থান নেই, এটা হচ্ছে রেড ফোর্ট। এবং একে সায় দিয়েছে গত 11 বছর ম্যাডাম মমতা বন্দ্যোপাধ্যায়, কেননা তার এদেরকে বিভিন্ন সময় দরকার ছিল। ওই যে 21-এ নো ভোট টু বিজেপি, সমীরুল ইসলামকে এমনি পাঠানো হয়নি রাজ্যসভায়, তিনি বীরভূমে দাঁড়িয়ে নো ভোট টু বিজেপির একেবারে পুরোধা ছিলেন। এবং ওই অরিত্র কি আলু না পেঁয়াজ কি নাম, সে হচ্ছে তার ডান হাত। তো সবটা কিরম মিলে যাচ্ছে না, সবটা কিরম মিলে যাচ্ছে। ইট ইজ ফলিং ইনটু আ স্ট্রাকচার। তিনি তাদেরকে ব্যবহার করেছেন, এবং তিনি কমপ্লেন করছেন যে আমি সিসিটিভি বসাতে পারিনি, তারা আমাকে বসাতে দেয়নি। দেন শি মাস্ট লিভ, শি মাস্ট রিজাইন। একজন মুখ্যমন্ত্রীর যদি ক্ষমতা নেই একটা স্টেট রান ইউনিভার্সিটিতে সিসিটিভি বসানো বা সিকিউরিটি এনশিওর করা, দেন শি ইজ কমপ্লিটলি ফেলড। আর কত জায়গায় ফেল করবেন? অ্যাজ হেলথ মিনিস্টার শি হ্যাজ ফেলড, অ্যাজ হোম মিনিস্টার শি হ্যাজ ফেলড, অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার, অ্যাজ এডুকেশন মিনিস্টার। এই হলো ব্যাপার। সেই জন্যে, এবং আমাদের বলে আমরা সেটিং করেছি, সবচেয়ে বড় সেটিং তো যাদবপুরে এক্সপোজড হয়ে গেছে, যে কিভাবে দিনের পর দিন ভাবা যায়। যে বিশ্ববিদ্যালয়ের উৎস হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলন,
আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী অরবিন্দ একদিকে, এবং এক এক দিকপাল বিনয় সরকার থেকে শুরু করে রাধাকুমুদ মুখার্জি, এক এক দিকপাল তাদের সেই আন্দোলন থেকে শুরু, সরকার অর্থনীতির সেই বিনয় সরকার যিনি সোশ্যাল স্টাডিজ অর্থনীতি, বিনয় কুমার সরকার যিনি রামকৃষ্ণ সাম্রাজ্য শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, পজিটিভ থিওরি অফ ইন্ডিয়ান অর্থনীতির ফিলোসফি, অধ্যাপক ছিলেন। না অর্থনীতি কেবল না, সোশ্যোলজিরও ছিলেন, ইতিহাস ছিলেন, অর্থনীতি ছিলেন। বিনয় সরকারের বৈঠকে, সেই হরিদাস রুমা মুখার্জির সেই বিখ্যাত বই বিনয় সরকারের বৈঠকে, এরা সব দেওয়ার প্রোডাক্টস অফ দি ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, অফ উইচ যাদবপুর ইউনিভার্সিটি ওয়াজ এ ফল আউট। সেই যাদবপুর ইউনিভার্সিটির আজকে এই অবস্থা। সেই জন্য একদিকে মিড ডে মিল, একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং মাঝখানে এই যে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে, পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয়, তো তার ইনফ্রাস্ট্রাকচার কি? কিচ্ছু নেই, তার অধিকাংশের নেই। নেই। তার রোডম্যাপটা কি, তার বিশেষত্ব কি হবে, এগুলো কি কেউ ভেবে দেখেছে? আমি মানে কি বলবো, আই ওয়াজ সিম্পলি ডাউনফাউন্ডেড। কালকে একটা তৃণমূলপন্থী ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদরা গভর্নর হাউসের সামনে প্রোটেস্ট করেছে। সেখানে বাংলা বানান দেখে তো মানে আমি চমকে গেলাম। তালবস্যই খ আকারটা দেয় শিক্ষা। আচার্য যে কখনো জফলা হয় আমি জানি না। তাহলে এরা যদি লিডিং লাইটস হয় বাংলার, কোথায় দাঁড়িয়ে আছি আমি? সাথে বলি না গড ফর সেকেন্ড কান্ট্রি। সেই জন্য শিক্ষা পরিকাঠামো অ্যাকচুয়ালি খুব টার্ময়েলের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় যাচ্ছে, এবং সব স্তরের। আপনি প্রাইমারি স্কুলগুলোর অবস্থা দেখুন, তার পরিকাঠামোর অবস্থা দেখুন, সবটা ফ্রম প্রাইমারি টু হায়ার এডুকেশন। চাকরি তো আলু পটনের মতো বেঁচেছে। আর কলকাতা আপনি চারদিকে দেখুন ঘুরে, মানুষের সাথে তো বহু মানুষের সাথে মিশি, ম্যাক্সিমাম আপনি দেখবেন বিভিন্ন জায়গায় বয়স্ক মা বাবারা রয়েছেন, সব ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কেন? এখানে আমি যেখানে থাকি সল্টলেক, ওটা বৃদ্ধাবাস, বৃদ্ধাবাস হয়ে গেছে। তো একেবারে বৃদ্ধাবাস। এই চ্যালেঞ্জেসগুলো, এইগুলো যদি আমরা রিভার্স না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের সামনে ভবিষ্যৎ। আর 25 বছরে পশ্চিমবঙ্গ গঠনের 100 বছর হবে। স্বাধীনতার, ভারতের স্বাধীনতার 100 বছর পালন করব আমরা, পশ্চিমবঙ্গ গঠনেরও 100 বছর পালন করব। হোয়াট ইজ দ্য রোড ম্যাপ? আমরা কিভাবে সেই, সত্যি তো আমরা সবাই বাঙালি হিসেবে চাই সেই গ্লোরিকে ফিরিয়ে আনার, সেই গৌরবময় অতীতের কথা আমরা বলি, কিন্তু সেই গৌরবময় অতীত ভবিষ্যৎ কি গৌরবময় ভবিষ্যৎ হতে পারে, তার জন্য রোড ম্যাপ, তার জন্য একটি অ্যাপ্লিকেশন, একটি ভিশন থাকতে হবে। সারাক্ষণ আমি যদি সংঘাত, গালিগালাজ করছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে, এবং এটা নিয়ে ওটা নিয়ে দিয়ে, অনলি চিফ মিনিস্টার। কোভিডের সময় আপনি যদি দেখে থাকবেন, যে কটা প্রধানমন্ত্রী নিজে যে কটা বৈঠকের সভাপতিত্ব করেছিলেন, মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক, কোভিডের প্রস্তুতির বৈঠক বা কোভিডের অ্যাসেসমেন্ট বৈঠক, প্রত্যেকটাতে তিনি কোনো না কোনো থিয়েট্রিক্স করেছিলেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষকে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে হবে। 50 বছর ধরে এই মেইনস্ট্রিম থেকে তারা আলাদা বাইরে। সেই জন্য আমরা অনিবার্য শুধু কেন্দ্র বিরোধী বিক্ষোভ চলবে না, বঞ্চনা হবে না। নবীন পটনায়ককে দেখুন পাশে, আজকে ভুবনেশ্বর ইজ বিকামিং আ হাব অফ এডুকেশন, এবং সেই জন্য এগুলো চিন্তা করতে হবে। আমি শেষে একটাই, আপনি শ্যামাপ্রসাদের কথা দিয়েই শেষ করতে চাই, যে 1948 সালে দিল্লিতে প্রবাসী বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সভাপতির ভাষণ দিয়েছিলেন, এবং ঠিক তার আগেই পশ্চিমবঙ্গ গঠন হয়েছে, দেশ ভাগ হয়েছে। খুব সুন্দর ওনার বাংলাতে, তো আর সেটা আমি প্যারাফ্রেজ করতে পারি না ওনার বাংলা, কিন্তু তিনি বলছেন যে আমরা চাই যে পশ্চিমবঙ্গ একটি প্রথম সারির রাজ্য হিসেবে উঠে আসুক, এবং পশ্চিমবঙ্গে সুস্বাস্থ্য আমরা চাই। কেন? পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য ভারতবর্ষে। কোনো একটি অঙ্গ যদি মানে ক্ষতিগ্রস্ত হয়, বা কোনো অঙ্গ যদি ডিজিজড হয়, তাহলে সমগ্র শরীরে সেটার প্রভাব পড়ে। আমরা চাইব যে পশ্চিমবঙ্গ একেবারে সুন্দরভাবে এগিয়ে যায়। দ্যাট ইজ দ্য ভিশন, এবং সেই ভিশনের সাথে কারুর কোনো দ্বিমত থাকতে কেউ উচিত নয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের নির্দেশক, বিজেপির তাত্ত্বিক নেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।